আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আজকের ক্লাসে আমরা এইচএসসি 50 ডেজ চ্যালেঞ্জের আমাদের যে ইম্পর্টেন্ট একটি টপিক সেটা হলো মডিফায়ার্স। এই মডিফায়ার্স এর পার্ট 2 নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। আশা করছি আজকের ক্লাস এবং গতকালের ক্লাস যারা করবে তারা অবশ্যই মডিফায়ার্স এ ইনশাআল্লাহ 5 আউট অফ 5 পাবে। তো গত ক্লাসে আসলে আমরা কি শিখেছিলাম আমরা একটু দেখি। আমরা গত ক্লাসে শিখেছিলাম মডিফায়ার বিষয়টা আসলে কি, তারপরে আমরা মডিফায়ার্স এর বিভিন্ন ক্লাসিফিকেশন পড়েছি, প্রি মডিফায়ার কি। আমাদের এই ক্লাসগুলো তোমরা যারা লাইভে জয়েন করেছো, আমাদের শুধুমাত্র এই ক্লাসগুলো যদি কেউ মনোযোগ দিয়ে করো তাহলে এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে তোমার ইনশাল্লাহ প্রস্তুতি হবে 100তে 100। অর্থাৎ তুমি এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপার এবং ফার্স্ট পেপারে 80% মার্ক যেটাকে আমরা এ প্লাস বলি সেটা পাওয়া তোমাদের জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে। দেখো আমরা মডিফায়ার্স কি এগুলো শিখেছিলাম। দেন হলো আমরা দেখো প্রি মডিফায়ারের যে 6টা আইটেম রয়েছে, আমাদের ডিটারমিনার, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, নাউন, অ্যাডজেক্টিভ, ইন্টেন্সিফায়ার এবং পার্টিসিপল, এই 6টা আমরা পড়েছিলাম। এইগুলোর পরে তোমরা যারা লাইভে জয়েন করেছো তোমরা জানো যে আমরা ডিটারমিনার সম্পর্কে বিস্তারিত পড়েছি। এই সব কিছু পড়ার পরে আজকে আমরা যেটা করব, আজকে হলো আমরা পোস্ট মডিফায়ার থেকে শুরু করব ইনশাল্লাহ। এবং এই ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা পোস্ট মডিফায়ারের প্রত্যেকটা আইটেম ধরে ধরে তোমাদেরকে ইনশাল্লাহ বুঝিয়ে দিব। এবং এই ক্লাসগুলো করার পরে তোমার মডিফায়ার্স আর কখনো ইনশাল্লাহ পড়তে হবে না। তো আশা করছি তোমরা সবাই লাইভে যুক্ত হয়ে গিয়েছো এবং ক্লাসটা মনোযোগ দিয়ে করবে। তো ফার্স্টে দেখো আমাদের ফেসবুক পেজ, গ্রুপ বা ইউটিউব যেখান থেকেই দেখো না কেন, আমার কথা হলো ভাইয়া আগে তোমার বেসিকটা একটু স্ট্রং করো, তারপরে আমরা টেকনিক্যাল যাব। শুধুমাত্র টেকনিক্যালি পড়তে গেলে যে সমস্যাটা হয়, স্টুডেন্টরা কোশ্চেন সলভিং করতে গেলে তখন সবগুলো কোশ্চেনের অ্যান্সার পায় না। 10টার মধ্যে 5 থেকে 6টা পারে, তো 10-এর মধ্যে যাতে 10টা পারা যায় সেজন্যই আমাদের এই ক্লাসগুলো। তো ফার্স্টে দেখো আমাদের এখানে আমরা যদি একটু দেখি ক্লাসের শুরুতে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং পার্টিসিপল এই তিনটাই কিন্তু প্রি মডিফায়ারেও ছিল। ঠিক একইভাবে এই তিনটা পোস্ট মডিফায়ারও আছে। তো পোস্ট মডিফায়ারে আমরা বেসিক্যালি এই 7টা জিনিস ব্যবহার করতে পারি। তোমরা এটার একটা স্ক্রিনশট রেখে দিবা, অথবা আমি ক্লাস নোটটা চেষ্টা করব তোমাদেরকে দিয়ে দেওয়ার জন্য। তো এই 7টার মধ্যে আমাদের এই যে তিনটা রয়েছে, অ্যাডজেক্টিভ, তারপরে অ্যাডভার্ব এবং পার্টিসিপল, এই তিনটা আমরা প্রি মডিফায়ারে পড়েছি, এইখানেও আমরা পড়বো, তবে এত ডিটেলসে পড়বো না। তারপরে আমরা দেখি প্রিপোজিশনাল ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ, অ্যাপোজিটিভ যেটা খুবই গুরুত্বপূর্ণ, এবং রিলেটিভ ক্লোজ, এটা থেকে সাধারণত কম আসে। এই 7টা আমরা শুরু করব। তো শুরু করব কি দিয়ে ভাইয়া? শুরু করব আমরা অ্যাডজেক্টিভ দিয়ে। তো ভাইয়া আমরা তো অ্যাডজেক্টিভ গত ক্লাসে পড়েছি। অ্যাডজেক্টিভ কাকে মডিফাই করে? অ্যাডজেক্টিভ মডিফাই করে নাউনকে। অর্থাৎ অ্যাডজেক্টিভ একটা বাক্যে কার সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবে? অবশ্যই নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবে। তাহলে আমরা যদি অ্যাডজেক্টিভের আলোচনাটা শুরু করি এইভাবে, যে অ্যাডজেক্টিভ সাধারণত নাউন অথবা প্রনাউনকে মডিফাই করে, অথবা নাউন ফ্রেজকেও করতে পারে, মডিফাই করে। অর্থাৎ নাউন প্রনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়। মডিফাই শব্দের অর্থই কি? অতিরিক্ত তথ্য দেওয়া। যেমন আমরা শিখেছিলাম শি ইজ এ গার্ল, এই বাক্যে আমি যদি বলি শি ইজ এ বিউটিফুল গার্ল, এখানে যে বিউটিফুলটা কি করছে? গার্লকে মডিফাই করছে, অর্থাৎ নাউনকে মডিফাই করছে। এখন দেখো আমরা অ্যাডজেক্টিভ পড়েছিলাম প্রি মডিফায়ারে, কিন্তু ইন্টারেস্টিংলি এই অ্যাডজেক্টিভটা পোস্ট মডিফায়ারেও বসতে পারে। তাহলে ভাইয়া প্রি শব্দের অর্থ আমরা কি জানি? পূর্বে। আর পোস্ট শব্দের অর্থ আমরা কি জানি? পরে। এখন এই অ্যাডজেক্টিভ পরে বসেও ওয়ার্ডটিকে বা নাউনটিকে বা নাউন ফ্রেজটিকে মডিফাই করতে পারে। যেমন এখানে দেখো আই ফাউন্ড দ্য ম্যান বিজি, এই যে মানুষটিকে আমি কি হিসাবে পেলাম? বিজি। এই বিজিটা দেখো অবশ্যই নাউনের পরে বসেছে, তার মানে এই বিজিটা হলো একটা পোস্ট মডিফায়ার। এখন এই বিজিটা কাকে মডিফাই করছে? ম্যানটিকে। আমি লোকটিকে পেলাম কি অবস্থায়? ব্যস্ত অবস্থায়। এখন আমরা যদি সেকেন্ডে যাই, তোমরা যারা লাইভে আছো, দ্য রুটস ড্যাশ আর বিসেট উইথ প্রবলেমস, এটা নেওয়া হয়েছে মডিফায়ার্স এর বোর্ড কোশ্চেনের একটা প্রশ্ন থেকে। তোমরা জানো আমরা যে এক্সাম্পল গুলো নেই এগুলো মূলত বোর্ড কোশ্চেন থেকে নেই। কেন নেই? কারণ তোমাদের এইচএসসি ফাইনাল এক্সামে কিন্তু বোর্ড এক্সামের কোশ্চেন গুলো ফোকাস করে কোশ্চেন গুলো করা হয়। যার কারণে এই এক্সাম্পল গুলো যদি তোমরা ভালোভাবে করো তাহলেই তোমরা এইচএসসি ফাইনাল এক্সাম এবং বোর্ড এক্সামে তোমরা অনেক বেশি ভালো করতে পারবা, এবং কলেজের এক্সাম গুলোতেও তোমরা ভালো করতে পারবা। তো এখন দেখি আমাদের এখানে এই দ্য রুটস ইউজ এন অ্যাডজেক্টিভ ফ্রেজ, খুবই ডিফারেন্ট কেস। সাধারণত অ্যাডজেক্টিভ ফ্রেজ পরীক্ষায় আসে না। যদি অ্যাডজেক্টিভ ফ্রেজ পরীক্ষায় আসে, এটা কিন্তু কোনো বইয়ের রুলস না, আমি তোমাদের বলে দিচ্ছি। তাহলে সাধারণত তোমরা পার্টিসিপল ফ্রেজ করবা পরীক্ষায়। আমি এটা তোমাদের জাস্ট বুঝার জন্য বলছি, আসলে কিন্তু পার্টিসিপল ফ্রেজ সবসময় হবে না, জাস্ট একটু মনে রাখবা। তো দেখো দ্য রুটস
যেটা পুরো বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে রাস্তাগুলো আছে, আর বিসেট উইথ মেনি প্রবলেমস, অনেকগুলো সমস্যায় জর্জরিত। এখন এখানে একটা কাজ আর করবো আমরা ভাইয়া, দেখো ইউজ এন অ্যাডজেক্টিভ ফ্রেজ, তার মানে নাউনকে মডিফাই করার জন্য একটা অ্যাডজেক্টিভ বসাবো। তো আমরা কি বলছি, কি দিয়ে রিপ্লেস করব, পার্টিসিপল ফ্রেজ। তো পার্টিসিপল কি দিয়ে হয়, ভার্ব প্লাস আইএনজি। তো আমরা দিতে পারি, দেখো এটা বোর্ড এক্সামের কোশ্চেনের অ্যান্সার শিটে যেটা আছে, আমি তোমাদেরকে এটাই বুঝাই দিচ্ছি। রানিং, এই যে দেখো রানের সাথে আইএনজি ডাবল এন, রানিং। তারপরে আমরা কি করব, অ্যাক্রস দ্য কান্ট্রি, অ্যাক্রস দ্য কান্ট্রি। এখন দেখেন ভাইয়া, আমরা যে পড়েছিলাম, আজকে আবারও তোমাদেরকে দেখাবো, ভার্ব প্লাস আইএনজি যদি অ্যাডজেক্টিভের মতো কাজ করে তাহলে সেটাকে কি বলে, প্রেজেন্ট পার্টিসিপল। আর প্রেজেন্ট পার্টিসিপল যেহেতু অ্যাডজেক্টিভের মতো কাজ করে, তাহলে এখানে কি হবে, রানিংটাও কি হবে, একটা অ্যাডজেক্টিভ। এখন তার সাথে দেখো কি যুক্ত করেছি, অ্যাক্রস দ্য কান্ট্রি। এই পুরোটা মিলে কি হয়ে গেছে, এ গ্রুপ অফ ওয়ার্ডস, এ গ্রুপ অফ ওয়ার্ডস। তার মানে এটা কি হয়ে গিয়েছে, একটা ফ্রেজ হয়ে গিয়েছে, আর এটাকে আমরা বলছি অ্যাডজেক্টিভ ফ্রেজ। যদিও এটা প্রেজেন্ট পার্টিসিপলের মতো বাক্যে কাজ করছে, কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল আবার কার মতো কাজ করে, অ্যাডজেক্টিভের মতো। তো আশা করি তোমরা সবাই লাইভে সবকিছু বুঝতে পারছো। এখন আমি কমেন্টগুলো পড়ছি না, তোমরা যারা লাইভ অথবা রেকর্ডেড দেখবা তোমরা সবাই কমেন্ট করে যাবা, যে কোনো প্রবলেমের, যে কোনো টপিকের, বা তোমরা কোন টপিকের ক্লাস আরো বেশি চাও, আমি তোমাদের কমেন্ট ইনশাআল্লাহ রিপ্লাই দিয়ে দিব। যারা ইউটিউব থেকে দেখবা বিশেষ করে তাদের জন্য ক্লাসগুলো নতুন মনে হতে পারে, কিন্তু আমাদের গ্রুপে কিন্তু 2019 থেকে আমাদের এই ক্লাসগুলো হচ্ছে গ্রুপে বা পেজে। আমাদের এই চ্যানেলটা নতুন, এবং তোমাদের এইচএসসি স্টুডেন্টদের জন্য এই চ্যানেলটা খোলা হয়েছে, বেসিক্যালি এইচএসসি এবং অ্যাডমিশন স্টুডেন্টদের জন্য। তো দেখো আমরা এখন কোথায় যাব, আমরা কোথায় যাব ভাইয়া, পড়াশোনা ছাড়া আমরা একটু অ্যাডভার্বে যাই। অ্যাডভার্বে কি বলছে দেখো, অ্যাডভার্ব সাধারণত আমরা কি জানি, বাক্যে ভার্বকে মডিফাই করে, আরো অনেকগুলোকে করতে পারে, ভার্বকে মডিফাই করে। তো আমরা আমরা যখন এইচএসসি মডিফায়ার সলভ করি, অ্যাডভার্বের দুই ধরনের ব্যবহার দেখি, একটা হলো প্রি মডিফায়ার হিসেবে, একটা পোস্ট মডিফায়ার হিসেবে। এখন এই যে অ্যাডভার্ব যখন পোস্ট মডিফায়ার হিসেবে বসে, অর্থাৎ পরে বসে মডিফাই করে, তখনও মনে রাখবা তোমরা ভার্বকেই মডিফাই করে। আরেকটা তোমাদেরকে সিম্পল ট্রিক্স দেখায় দেই, অ্যাডভার্ব বাক্যে সাধারণত তিনটা জিনিসকে মডিফাই করে। মনে রাখবো কিভাবে, এই যে দেখো অ্যাডিকটিভ, অ্যাডভার্বের ভিতরে অ্যাড আছে, অ্যাড থেকে মনে রাখবা অ্যাডজেক্টিভ, ভার্ব থেকে মনে রাখবা ভার্ব, আর অ্যাডভার্ব নিজে আবার নিজেকে মডিফাই করতে পারে। তাহলে আমরা এটা মনে রাখবো, সাধারণত অ্যাডভার্ব বাক্যে অ্যাডভার্ব, ভার্ব এবং অ্যাডজেক্টিভ সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়। এখন দেখি আমরা, বাট উই পলিউট দ্যাম ড্যাশ। ধরো এখানে সেন্টেন্সটা এরকম ছিল, এয়ার এন্ড ওয়াটার আর টু ইম্পর্টেন্ট এলিমেন্টস ইন আওয়ার এনভায়রনমেন্ট। পানি এবং বাতাস আমাদের যে সরি, এখানে আমি তোমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ভার্বটা ভুল বলে ফেলেছি, সরি। তো পানি এবং ওয়াটার আমাদের পরিবেশের জন্য কি খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে আমরা কি করব, উই পলিউট দেম, বাট আমরা কি করি, এটাকে দূষিত করে ফেলি, পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান অ্যাডভার্ব। তাহলে এই ভার্বটা, এই পলিউটটাকে কি করতে হবে, মডিফাই করতে হবে। কিন্তু আমরা তো ভাই নির্বিচারে কি করি, এই বাতাস এবং পানি দূষণ করে ফেলি। তো নির্বিচারে ইংরেজিকে আমরা জানি ইনডিসক্রিমিনেটলি। ওকে, ঠিক আছে, তো এটা একটু মনে রাখবা, এটা একটা অ্যাডভার্ব। আশা করি বুঝতে পেরেছো। এখন দেখো আবার কি বলছে, দে ড্রাইভ ড্যাশ and try to overtake others. ওকে, এটা আমরা দেখবো, এটা ফ্রেজ করব। আমরা আগে নিচেরটা দেখি, our industries are also rising, post modify the verb with an adverb। তাহলে এখানে এই যে রাইজিংটা ভার্ব, আমাদের ইন্ডাস্ট্রি কি দ্রুত গতিতে বেড়ে যাচ্ছে। তো এখানে তোমরা অনেকে ভেরি ফাস্ট দিবা, বা ভেরি ফাস্টটা এখানে একটু ঝামেলা আছে। আমরা যেটা করব, আমরা এখানে দিতে পারি রেপিডলি, কারণ এই যে দেখো রেপিড একটা অ্যাডজেক্টিভ, তার সাথে অ্যালয় যুক্ত করে এটা একটা অ্যাডভার্ব হয়ে গেল। তাহলে আমরা বলতে পারি রেপিডলি, দ্রুত গতিতে। ওকে, আমরা জাস্ট বুঝার জন্য বোর্ড এক্সামের কোশ্চেনগুলো নিয়েছি, যাতে তোমাদের পরীক্ষায় কমন পড়ে। ওকে, এখন দেখো, দে ড্রাইভ ইউজ অ্যান অ্যাডভার্ব ফ্রেজ। তো মনে রাখবো, পরীক্ষার হলে আমাদের এটা কিন্তু সব সময় না, এইচএসসির জন্য শুধুমাত্র, এবং এইচএসসি তে মডিফায়ার যদি সলভ করতে যাও, তখন যদি বলে অ্যাডভার্ব ফ্রেজ, তাহলে তোমরা অ্যাডভার্ব প্লাস অ্যাডভার্ব ইউজ করবা। সাধারণত আমি বলে দিলাম আবারও, যেমন দে ড্রাইভ, ড্রাইভাররা কিভাবে ড্রাইভ করে বলতো, খুবই ফাস্ট। তো আমরা কি বলতে পারি, ভেরি কুইকলি। ভেরি, এই যে ভেরি একটা অ্যাডভার্ব, আবার যদি বলি কুইকলি, কুইকলিটাও কি হবে, একটা অ্যাডভার্ব। অথবা আমরা যদি বলি ডেসপারেটলি, এই যে দেখো শুধু ডেসপারেটলি, এই ডেসপারেটলিটা কি একটা অ্যাডভার্ব। এই ডেসপারেটলির সাথে যদি আমরা একটা ভেরি যুক্ত করি, তাহলে এটা কি হয়ে যাবে, অ্যাডভার্ব প্লাস অ্যাডভার্ব, এবং এটা হয়ে যাবে একটা অ্যাডভার্ব ফ্রেজ। খুবই সহজ, খুবই চিন্তা ভাবনা করে অ্যান্সার গুলো করতে হবে, এবং একটু বুঝে শুনে অ্যান্সার গুলো করতে হবে, যাতে আমাদের অ্যান্সার গুলো অবশ্যই কারেক্ট হয়। তোমরা যারা লাইভ ক্লাসটা দেখবা, তাদের কাছে রিকোয়েস্ট থাকবে তোমরা লাইভটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারো। ওকে, তাহলে তারাও আশা করছি
বেনিফিটেড হবে ইনশাআল্লাহ। এখন দেখো আমরা একটু সামনের দিকে আগাই না ভাইয়া, আমরা একটু দ্রুত গতিতে শেষ করব, আমার একটু ঝামেলা আছে, আমার একটু বাইরে যেতে হবে। দেখো পার্টিসিপল, তো এখানে পার্টিসিপলটা যেটা আমরা গত ক্লাসে পড়েছি, পার্টিসিপল তিন ধরনের হয় ভাইয়া, প্রেজেন্ট, পাস্ট এবং পারফেক্ট। তো তোমাদেরকে বেস্ট ভাবে বোঝানোর জন্য আমি কিন্তু গত ক্লাসে পার্টিসিপলটা বুঝিয়েছি, তোমরা আবারও যারা ক্লাসটা মিস করেছো তারা একটু দেখে নিবা। তাও আমি একটু বলি যে প্রেজেন্ট পার্টিসিপলটা আমরা কি জানি, তিনটা। প্রেজেন্ট পার্টিসিপল কি ভাইয়া, ভার্ব প্লাস আইএনজি অ্যাডজেক্টিভের মতো কাজ করে, অ্যাডজেক্টিভের মতো কাজ করে। ওকে, তারপরে আমরা যদি একটু দেখি পাস্ট পার্টিসিপলটা কি ভাইয়া, পাস্ট পার্টিসিপল হলো ভার্ব 3, একই সাথে পাস্ট পার্টিসিপল ভার্ব এবং অ্যাডজেক্টিভের মতো কাজ করতে পারে, এগুলো আমরা ডিফারেন্স দেখব। আরেকটা কি পারফেক্টটা ভাইয়া কি, পারফেক্টটা হলো হ্যাভিং প্লাস ভার্ব 3, যদিও এখানে হ্যাভিং প্লাস ভার্ব 3 এর ব্যবহারটা খুবই সীমিত এবং ভার্ব 3 এর ব্যবহারটা না থাকে না বললেই কি চলে। ওকে, তো এখানে আমরা যেটা করব দেখো, গভর্নমেন্ট ইজ ট্রাইং টু মার্ক দ্য টিউবওয়েলস হ্যাভিং আর্সেনিক ড্যাশ রেড কালার। ওকে, এটা একটু মুছে দেই ভাইয়া, হ্যাঁ তোমরা যারা নোট করেছো আমি মুছে দিচ্ছি। গভর্নমেন্ট চেষ্টা করছে ধরো যে টিউবওয়েল গুলো আছে এগুলোতে কি করে দেওয়ার, রং করে দেওয়ার, কি কালার দিয়ে, রেড কালার দিয়ে। আর গ্রিন কালার যেগুলো সেগুলো কি সমস্যা নাই, আর্সেনিক যুক্ত পানি যেটা। এখন এখানে যে রেড কালারের ব্যবহারটা বলছে ভাইয়া, আমরা একটু মনোযোগ দিব। এই রেড কালার রং করা বুঝিয়েছে, ইউজ এ পার্টিসিপল টু পোস্ট মডিফাই দ্য ভার্ব। তাহলে এই যে পোস্ট মডিফাই দ্য ভার্ব, এখানে ভার্বটা কি, ট্রাইং টু মার্ক দ্য টিউবওয়েলস হ্যাভিং আর্সেনিক। তো এখানে রেড কালার যেহেতু বলছে, এখানে আমরা একটা প্রেজেন্ট পার্টিসিপল করে ফেলি, রং করা। কি কালার দিয়ে রং করবে, লাল কালার। তো এখানে অবশ্যই কোনো কিছু আঁকা আঁকি বা ড্র বোঝাচ্ছে বা পেইন্ট রং করা বোঝাচ্ছে। তো আমরা এই যে পেইন্ট বসাবো, পেইন্টের সাথে কি করব, আইএনজি। আর এই যে ভার্ব প্লাস আইএনজি, এটা কার মতো কাজ করছে, অ্যাডজেক্টিভের মতো। এটা একটা প্রেজেন্ট পার্টিসিপল। এই বাক্যে কিন্তু বলে দেয় নাই যে কি পার্টিসিপল ইউজ করব, কিন্তু আমাদের সেন্টেন্সটা দেখে আমরা বুঝলাম যে এখানে প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করব। দেন দেখো, উই পলিউট ওয়াটার ইনটু ওয়াটার। ওকে, আমরা কিভাবে পানিকে দূষিত করি, এখানে বলছে ইউ পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ এ প্রেজেন্ট পার্টিসিপল। এখন কিন্তু বলে দিচ্ছে যে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ করতে হবে। তোমরা কি একটা বিষয় লক্ষ্য করতেছো যারা লাইভটা দেখতেছো, আমি যে টানা ক্লাস নিচ্ছি তোমাদের, বারবার কিন্তু বলতেছে পার্টিসিপল ফ্রেজ, কোথাও কিন্তু শুধু পার্টিসিপল বলতেছে না, কিন্তু রাইট ফর্ম ভার্বসে আবার দেখবা শুধু পার্টিসিপল বলবে। ওকে, তো তোমরা এই বিষয়গুলা একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবা ইনশাআল্লাহ। ওকে, আর তোমরা যারা লাইভটা দেখতেছো বা কমেন্ট পরে দেখবা রেকর্ডে, তারা অবশ্যই কমেন্ট করে যাবা, অবশ্যই কি করে যাবা, কমেন্ট করে যাবা। ওকে, এখন দেখো আমরা কি করব, উই পলিউট ওয়াটার ড্যাশ, আমরা এখানে কি করতে পারি দেখো তো, আমরা এখানে ভার্ব প্লাস আইএনজি আনবো। তো আমরা কি করি, পানি এই যে ময়লা আবর্জনা আছে এগুলোকে ফেলে দেই। তো আমরা এখানে ময়লা আবর্জনা ফেলে দেওয়া ইংরেজি কি জানি, থ্রো আইএনজি, ভার্বের সাথে আইএনজি করব, কারণ পার্টিসিপল থ্রোইং ওয়াস্ট। এই যে দেখো, ওয়াস্ট মানে কি, আবর্জনা। থ্রোইং ওয়াস্ট ইনটু ওয়াটার, ময়লা আবর্জনা কোথায় ফেলে দেই, পানিতে ফেলে যাই। শুধু যদি থ্রোইং বলতাম তাহলে এটা একটা পার্টিসিপল, কিন্তু আমরা তো পার্টিসিপল করছি না, আমরা কি করছি, পার্টিসিপল ফ্রেজ। ওকে, দেন হি ট্রিটস দ্য পেশেন্টস। তুমি বলো ভাইয়া আপনি শুধু পার্টিসিপল করাচ্ছেন কেন, প্রেজেন্ট পার্টিসিপল পাস্টেরও একটা দেন। আচ্ছা, পাস্টেরও একটা দিব, সরি এখানে পাস্টের এক্সাম্পলটা নাই। হি ট্রিটস পেশেন্টস দ্যাট dash modify the verb, use a participle phrase to post modify the verb. Okay, he treats patients, এখানে যে রোগীগুলোকে চিকিৎসা করে, use a participle phrase to post modify the verb। এখানে আমরা কি করব একটু দেখো। তো এই যে হিটা হলো ডাক্তার। তো ডাক্তার কি করে, রোগীদেরকে সেবা দেয় কিভাবে, দেখো ইউজ এ পার্টিসিপল ফ্রেজ টু পোস্ট মডিফাই দ্য ভার্ব। তো আমরা এখানে একটা পার্টিসিপল ফ্রেজ ইউজ করব কিভাবে, আমরা দিতে পারি যে এখানে গ্রামের ডাক্তারের কথা বলা হয়েছে, ভিলেজ ডক্টর। তো ভিলেজ ডক্টর, তাহলে ভিলেজ ডক্টরের জায়গায় আমরা যেটা করতে পারি ভাইয়া, আমরা এখানে দিতে পারি টেক নেই, ধরো কম টাকা নেই, টেকিং স্মল মানি, কম টাকা নেই। ওকে, স্মল মানে আবার ছোট মানি বুঝো না ভাইয়া, টেকের সাথে আইএনজি করে ফেললাম, তার মানে এটা হয়ে গেছে প্রেজেন্ট পার্টিসিপল, আর এই যে এটা হলো এক্সটেনশন। সবাই আশা করি সুন্দরভাবে বুঝতে পেরেছো, খুবই সহজ। পার্টিসিপল অ্যাডজেক্টিভ এবং ভার্বের মতো কাজ করতে পারে, এবং এই বাক্যে আমরা সাধারণত প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করব। তো তোমরা একটা পাস্ট পার্টিসিপলের একটা এক্সাম্পল ধরো আমি দেই, তোমাদের কি দেওয়া যায়, ধরো ভাইয়া তোমাদের এখন ক্লাস নিচ্ছি, তো এই যে সময়টা ভাইয়া চলে যাচ্ছে, তোমরা পড়াশোনা করতেছো, এই সময়টা কি আর নাও ফিরে আসতে পারে, যেই সময়টা একবার চলে যায় সেটা আবার নাও ফিরে আসতে পারে। তো এটা আমরা কি বলতে পারি যে টাইম once lost is lost forever,
যে সময়টা একবার চলে যায় সেই সময়টাকে আর ফিরিয়ে আনা যায় না। তাহলে এই যে টাইম ওয়ান্স লস্ট, এখানে দেখো বাক্যে ভাইয়া আমরা এই যে লসটাকে দেখতেছি না, এটাকে পাস্ট পার্টিসিপল ভার্ব 3 বা পাস্ট পার্টিসিপল বলতেছি। এখন এই পাস্ট পার্টিসিপলটা কি করতেছে একটু যদি আমরা মনোযোগ দেই ভাইয়া, এই পাস্ট পার্টিসিপলটা এই যে নাউনের পরে বসে এখানে ভার্বটা কি, যে টাইম ওয়ান্স লস্ট ইজ লস্ট ফর এভার। এই যে সময়টা একবার হারিয়ে যায় সময়টাকে মডিফাই করতেছে, ইজ লস্ট ফর এভার, চিরদিনের জন্য হারিয়ে যায়। টাইম ওয়ান্স লস্ট ইজ লস্ট ফর এভার। এখানে দেখো আরেকটা আছে এই যে ভার্ব 3। তো এই যে লসটা, এই লসটা কার মতো কাজ করতেছে, পাস্ট পার্টিসিপল। এবং পাস্ট পার্টিসিপল আমরা মনে রাখবো বাকি কি অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের মতো কাজ করতে পারে। যেমন আমি যদি বলি ব্রোকেন হার্ট, ভাঙা হৃদয়, এই ব্রোকেনটা কি ভার্ব 3 পাস্ট পার্টিসিপল, তো এখানে ব্রোকেনটা কি পাস্ট পার্টিসিপল অ্যাজ এ অ্যাডজেক্টিভ। কিন্তু আমি যদি বলি আই হ্যাভ ব্রোকেন দ্য গ্লাস, আমি গ্লাসটা ভেঙে ফেলেছি, এখানে ব্রোকেনটা কি হবে, ভার্ব 3 হবে। এই জিনিসগুলো আস্তে আস্তে বুঝতে হবে ভাই আমাদের, হ্যাঁ। তো আশা করি তোমরা লাইভটা যারা দেখতেছো তারা অবশ্যই বুঝতেছো। আমি লাইভটা খুবই দ্রুত নিচ্ছি, তোমরা আশা করছি লাইভে কমেন্ট করে যাবা, আমি কমেন্টগুলো পরে পড়বো। আর এখন যারা প্র্যাকটিস করার জন্য কমেন্টগুলো পড়বা, এবং আমাদের কোনোভাবেই সময় নষ্ট করা যাবে না, মজা আড্ডা সবই হবে, তবে ক্লাসের মধ্য দিয়ে হবে, ওকে। এখন দেখি ভাইয়া আমরা প্রিপোজিশনাল ফ্রেজ করব। তো প্রিপোজিশনাল ফ্রেজ করা খুবই সহজ। আমরা প্রিপোজিশন যারা পড়ি, প্রিপোজিশনের ব্যবহার, প্রিপোজিশনের ক্লাসগুলো তোমরা করে নিবা। আমি কিন্তু সুন্দরভাবে প্রিপোজিশনের ক্লাসগুলো বোর্ড কোশ্চেন সলভ সহ তোমাদের জন্য অসংখ্য ক্লাস আমি ইউটিউব নতুন চ্যানেলে সাজিয়ে দিয়েছি, আর গ্রুপে তো 2019 থেকে নিয়ে ক্লাসগুলো আছে, পেজেও আছে। তো দেখো আমাদের এই যে প্রিপোজিশন প্লাস নাউন অথবা প্রনাউন, যেটা তোমরা যারা লাইভটা দেখতেছো, আশা করি তোমরা এগুলা বুঝতে পারো, এগুলো তো খুবই সহজ বিষয়, তাই না? প্রিপোজিশন ফ্রেজটা আমরা সাধারণত আমরা যখন মডিফায়ার ইউজ করব, এটা একটা পোস্ট মডিফায়ার, এবং পোস্ট মডিফায়ারে যখন ইউজ করব তখন একটু মনে রাখবো ভাইয়া যে এখানে ব্যবহারটা হবে প্রিপোজিশনের পরে নাউন অথবা প্রনাউন বসবে, তাইলেই প্রিপোজিশনাল ফ্রেজ হয়ে যাবে। যদিও প্রিপোজিশনাল ফ্রেজ অনেকভাবে বানানো যায়, বাট আমাদের এইচএসসি মডিফায়ার সলভ করার জন্য, অর্থাৎ প্রিপোজিশনাল ফ্রেজ সলভ করার জন্য এগুলোই যথেষ্ট। তো আমরা এখানে কি বলবো, দেখো এখানে বলছি ইট অলসো হ্যাম্পারস দ্য সাপ্লাই বক্সেস ইন আওয়ার বডি এন্ড ড্যামেজ। ইটটা কি, ধরো স্মোকিং, ধরো তোমাদের মধ্যে কেউ একজন স্মোকিং করতে করতে বুড়া হয়ে গেছে, এখন মৃত্যুর দশায় গিয়ে ডাক্তারের কাছে গেছে, তো ডাক্তার গিয়ে বলতেছে স্মোকিং also hampers the supply of oxygen in the body and damages that's the lungs, okay? তো ইউজ প্রিপোজিশনাল ফ্রেজ ড্যামেজেস, অলরেডি দেখো ইন দা বডি একবার প্রিপোজিশন করছি, তো এখানে আমরা কি করব, লাঞ্চ আমাদের কি ড্যামেজ করে দেয়, নষ্ট করে দেয়। তো আমরা শুরু করব কি দিয়ে, প্রিপোজিশন দিয়ে, অফ। আমরা কি দেব, অফ কিসের, এই যে লাঞ্চ, এই তারপরে এই যে তোমাদের আমাদের এখানে বলছে যে অক্সিজেন সাপ্লাই বন্ধ করে দিয়ে, এগুলো কোথাকার, এই জিনিসগুলো কোথায়, এই জিনিসগুলো আছে আমাদের শরীরে। তো আমরা কি বলবো, ড্যামেজেস অফ আওয়ার বডি, আমাদের শরীরের। দেন দেখো কি বলছে, দেয়ার ইজ অলসো এ টেবিল ক্লক, একটা টেবিল ক্লক আছে, একটা প্রিপোজিশনাল ফ্রেজ। তো আমরা কি করতে পারি, প্রিপোজিশন দিয়ে শুরু করব, অন দা টেবিল। জাস্ট এইটুকু মনে রাখতে হবে যে প্রিপোজিশন দিয়ে ভাই কিন্তু শুরু করতে হবে, আন্দাজে শুরু করলে হবে না, অবশ্যই প্রিপোজিশন দিয়ে শুরু করতে হবে। তো তোমরা সবাই বুঝতেছো কিনা, লাইভ ক্লাসটা যারা দেখতেছো তারা জানাবা, তোমরা যারা রেকর্ডেড ক্লাস করতেছো তারাও আমাকে জানাবা যে তোমরা ক্লাসটা কি বুঝতে পারতেছো কি না, আমাকে একটু জানাবা, ওকে। এখন দেখো আমরা যেটা করব, এখন আমরা চলে যাব ইনফিনিটিভ ফ্রেজে। এই ইনফিনিটিভ ফ্রেজ তোমাদের এইচএসসি এবং অ্যাডমিশনে বিভিন্ন জায়গায় আসে পরীক্ষায়। ইনফিনিটিভ ফ্রেজটা খুবই সহজ, জাস্ট আমরা একটু আমাদের চোখের পলক ইনশাআল্লাহ মনে রাখবো। জাস্ট দেখো ইনফিনিটিভটাকে আমরা কি বলি, ইনফিনিটিভ মানে আমরা জানি 2 প্লাস ভার্ব 1, আমরা এইচএসসি এবং অ্যাডমিশনে বিভিন্ন জায়গায় সলভ করি। তোমরা যারা এখন লাইভ ক্লাসে আছো, এই 2 প্লাস ভার্ব 1 কে আমরা কি বলি, ইনফিনিটিভ। এখন যদি ফ্রেজ বলে তখন মনে রাখবো এই 2 প্লাস ভার্ব 1 এর সাথে আমরা নাউন অথবা আমরা এক বা একাধিক শব্দ যুক্ত করে দিব, এক বা একাধিক শব্দ যুক্ত করে দিব। যখনই এক বা একাধিক শব্দ যুক্ত করে দিব তখনই এটার নাম হয়ে যাবে ইনফিনিটিভ ফ্রেজ। কারণ ফ্রেজে কখনো সিঙ্গেল ওয়ার্ড থাকে না, অবশ্যই আ গ্রুপ অফ ওয়ার্ডস থাকে, ওকে। এখন দেখি আমরা উই শুড টেক প্রপার মেজার্স। ধরো কোনো একটা জায়গায় বলছে কোনো সমস্যা হয়েছে, তো আমরা কি বলবো, উই শুড টেক প্রপার মেজার্স। কি করার জন্য, টু বসাবো, এই যে টু, তারপরে ভার্ব অন, টু রিমুভ। কি করার জন্য, সমস্যার সমাধান করার জন্য, টু রিমুভ দিস প্রবলেম। তাহলে এটা কি হয়ে গেছে, একটা ইনফিনিটিভ ফ্রেজ। আর যদি শুধু টু রিমুভ বলতাম তাহলে হয়তো ইনফিনিটিভ, খুবই সহজ। এখন দেখি আমরা নজরুল, ধরো কাজী নজরুল ইসলাম কম্পোজড, উনি রচনা করেছিল হিজ সংস। কম্পোজার মানে কি, গীতিকার, হিজ সংস ড্যাশ। কাজী নজরুল ইসলাম যে সংগুলো রচনা করেছিলেন, ইনি কম্পোজ করেছিলেন, অবশ্যই তিনি কি মানুষকে
কি করার জন্য, মানুষকে আলোকিত করার জন্য, মানুষকে ডাকার জন্য, ইন্সপায়ার করার জন্য। এখনকার মতো তো গান না যে এখনকার গানের তো কোনো মিনিংই নাই। হ্যাঁ, তোমরা যেগুলো শোনো। তো দেখো কাজী নজরুল ইসলাম কি জন্য গানগুলো লিখেছিলেন? উইথ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ কম্পোজড হিজ সংস টু ইন্সপায়ার। এই যে দেখো 2 + ভার্ব ইন্সপায়ার পিপল, মানুষকে কি করার জন্য? উজ্জীবিত করার জন্য, টু ইন্সপায়ার পিপল। তাহলে ইনফিনিটিভ ফ্রেজ কি? 2 + ভার্ব পরে এক বা একাধিক শব্দ, চোখ বন্ধ করে তোমরা বসিয়ে দিবা। নেক্সট, এখন দেখো অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভ 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 কি? খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদেরকে বুঝতেই হবে। এই অ্যাপোজিটিভ থেকে পরীক্ষায় প্রশ্ন থাকবেই। তো অ্যাপোজিটিভটা কি আমরা জাস্ট একটু মনে রাখার চেষ্টা করি ভাইয়া। অ্যাপোজিটিভটা হলো ভাইয়া একটা নাউন ফ্রেজ অথবা আফটার এ নাউন। তো অ্যাপোজিটিভটা মূলত হলো একটা নাউন ফ্রেজ। তো নাউন ফ্রেজটা কি ভাইয়া? সিঙ্গেল ওয়ার্ড তো হবে না, অবশ্যই এক গ্রুপ অফ ওয়ার্ডস থাকবে এবং নাউন ফ্রেজ অনেক ভাবে করা যায়। আমরা জাস্ট একটু মনে রাখার চেষ্টা করি। এই নাউন অ্যাপোজিটিভটা হলো একটা নাউন ফ্রেজ, মানে এটা একটা ফ্রেজ, এক গ্রুপ অফ ওয়ার্ডস থাকবে এবং নাউন ফ্রেজটা সাধারণত নাউন প্লাস নাউন হতে পারে, অ্যাডজেক্টিভ প্লাস নাউন হতে পারে, ডিটারমিনার প্লাস নাউন হতে পারে, অনেকভাবে হতে পারে। তো আমরা জাস্ট একটু সিম্পলি মনে রাখি নাউন ফ্রেজ, নাউনের পরে এক বা একাধিক শব্দ মনে রাখবো, যুক্ত করলাম। এখন এই অ্যাপোজিটিভটা একটা নাউন ফ্রেজ এবং এটা কার পরে বসে? একটা নাউনের পরে বসে সাধারণত, আফটার এ নাউন। জাস্ট দুইটা জিনিস মনে রাখবো, অ্যাপোজিটিভটা হলো একটা নাউন ফ্রেজ আর বসে কার আগে? নাউনের আগে। এখন একটা জিনিস দেখো তো তোমরা, সরি নাউনের পরে বসে, সরি। এখন এই যে নাউন ফ্রেজ গুলো অনেক ভাবে করা যায়, তো অ্যাপোজিটিভ ছাড়াও জানবা বাক্য স্বয়ংসম্পূর্ণ। তুমি ধরো একটা বাক্যে অ্যাপোজিটিভ বসাইলা না, সেন্টেন্স কমপ্লিট থাকবে, কোনো সমস্যা নেই। ইভেন মডিফায়ার ছাড়াও কিন্তু বাক্য হয়, কিন্তু কি বলা হয়? অ্যাপোজিটিভ বা মডিফায়ার গুলো ব্যবহার করার কারণে বাক্যটা আরো কি হয়? কালারফুল হয়, অনেক বেশি সুন্দর হয়। ওকে, এখন দেখো নজরুল, এখানে আমরা বলছি অন দ্য অ্যাটেনশন অফ এভরিওয়ান ইন হিজ আর্লি চাইল্ডহুড। নজরুল তার ছোট সময়ে সবগুলা কি পাইছে? অ্যাটেনশন পাইছে। কি কোথায় থেকে? অফ এভরিওয়ান ইন হিজ আর্লি চাইল্ডহুড, মানুষের অ্যাটেনশন পেয়েছে তার আর্লি চাইল্ডহুডে। এখন যদি বলা হয় ইউজ অ্যান অ্যাপোজিটিভ, দেখো তোমরা অ্যাপোজিটিভ ছাড়াও কিন্তু বাক্য স্বয়ংসম্পূর্ণ। কিন্তু আমি যদি বলি নজরুল, নজরুল কি? আওয়ার ন্যাশনাল পোয়েট, আওয়ার রেবেল পোয়েট, যাই বলো, আর ন্যাশনাল পোয়েট। এই যে দেখো তো এই আওয়ার ন্যাশনাল পোয়েটটা কি? এটা একটা ফ্রেজ না ভাইয়া? এটার মধ্যে কোনো ভার্ব আছে? নাই। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? একটা নাউন ফ্রেজ। এই যে পজিটিভ দিয়ে শুরু হয়েছে, আমরা পজিটিভ পড়েছি। এই যে আওয়ার ন্যাশনাল পোয়েট, এটা একটা নাউন ফ্রেজ এবং এই নাউন ফ্রেজটা যুক্ত করার ফলে সেন্টেন্সটা কি হলো? আরো বেশি কালারফুল হলো। আওয়ার ন্যাশনাল পোয়েট ওন হিজ ওন দ্য অ্যাটেনশন অফ এভরিওয়ান ইন হিজ আর্লি চাইল্ডহুড, অথবা রেবেল পোয়েট। ওকে, তো এই অ্যাপোজিটিভ গুলো সেন্টেন্সের মিনিং গুলোকে আরো বেশি সুন্দর করে। ধরো বললাম রাজা, এটা বোর্ড কোশ্চেনের কোশ্চেন। রাজা ইজ নোন টু হিজ ক্লাসমেটস এজ এ গুড স্টুডেন্ট। রাজা একজন স্টুডেন্ট, সেন্টেন্স ঠিক আছে, কোনো সমস্যা নাই। এখন যদি রাজাকে আরো ডিফাইন করতে চাই আমি, যে রাজা ভালো স্টুডেন্ট এবং রাজা, তাইলে কি একটা আমরা বলতে পারি রাজা কোনো জায়গায় পড়াশোনা করে, তো আমরা বলতে পারি রাজা এ কলেজ স্টুডেন্ট। এই দেখো এটা একটা নাউন ফ্রেজ হয়ে গেছে, কলেজ স্টুডেন্ট। কেন? এই যে দেখো এখানে ডিটারমিনার, তারপরে নাউন, তারপরে এই যে নাউন। তো এটা কলেজ স্টুডেন্ট, এটাকে আবার নাউন অ্যাডজেক্টিভও বলা যায় কোনো কোনো ক্ষেত্রে, দুইটা নাউন পাশাপাশি বসে যদি এই শুধু কলেজ স্টুডেন্টটাকে আমরা আবার নাউন অ্যাডজেক্টিভ বলতে পারি। এটা আমরা গত ক্লাসে পড়েছি, দুইটা নাউন পাশাপাশি বসে আগের নাউনটা কি অ্যাডজেক্টিভের মধ্যে কাজ করে। তো এখানে আমরা নাউন অ্যাডজেক্টিভটা কি করব? এটাকে আমরা বলতে পারবো একটা নাউন ফ্রেজ। কি হিসাবে বসেছে? অ্যাপোজিটিভ। কার আগে বসেছে, কার পরে বসেছে? দেখো যে রাজা, রাজা একটা নাউন। নজরুল, নজরুল কি একটা নাউন। নাউনের পরে সাধারণত অ্যাপোজিটিভ বসে এবং নাউন ফ্রেজ গুলো অ্যাপোজিটিভ হিসেবে কাজ করে। খুবই সহজ, আশা করি তোমরা খুব সুন্দরভাবে ক্লাসটা বুঝতে পারছো। তারপরে দেখো আমরা কি নাম দিয়েছি? রিলেটিভ ক্লজ। ওকে ভাইয়া, রিলেটিভ ক্লজ, এটা নিয়ে চিন্তার কোনো কারণ নাই। এসএসসি তে রিলেটিভ ক্লজ যেগুলো আসে মডিফায়ার হিসেবে খুবই সহজ। তোমরা যারা লাইভটা দেখতেছো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করবা, আমি যে এই কোশ্চেনগুলো লিখি তোমরা এগুলার অ্যান্সার দিবা। আমি যদিও তোমাদের বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করে দিবা, কারণ আমি এসএসসি ইংরেজি ক্লাসগুলো নিচ্ছি, আমি যেহেতু মূলত অ্যাডমিশন পড়াই, আমার অভিজ্ঞতা থেকে দেখেছি তোমাদের ইউটিউবে অনেক কন্টেন্ট এবং সব স্যাররাই অনেক ভালো পড়ান, বাট এক এক স্টুডেন্টরা এক এক রকম পড়ানো বুঝে। আমি যেহেতু নতুন ইউটিউবে ভিডিও দিচ্ছি, যদিও আমাদের গ্রুপে এবং অফলাইনে অনেক ক্লাস 2019 থেকে আছে, বাট আমি যেহেতু নতুন ইউটিউবে দেখছি, তোমরা যারা বিশেষ করে ইউটিউবে দেখবা তারা অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে ভিডিওগুলো ছড়িয়ে দিবা যাতে তারাও উপকৃত হয়। হ্যাঁ, তো আমি এখানে পেইড ফ্রি এর কোনো ব্যাপার না, এখানে আমি চাই সবাই শিখুক। ওকে, তো
এখানে দেখো আমরা কি বলছি, রিলেটিভ ক্লোজ গুলো যে আমরা ব্যবহার করব, জাস্ট মনে রাখবো রিলেটিভ ক্লোজ গুলো না কিছু কিছু ওয়ার্ড দিয়ে শুরু হয়, হু, হুম, হুইচ, হোয়াট, হোজ এটসেট্রা, আরো বিভিন্ন ওয়ার্ড আছে তোমরা জানো, হোম। তো এই ওয়ার্ড গুলা দিয়ে রিলেটিভ ক্লোজ গুলো শুরু হবে। বিশেষ করে আমরা মডিফায়ার্স যেগুলো ইউজ করব এই ওয়ার্ড গুলো দিয়ে শিখবো, আর এর বাইরে শেখার দরকার নেই। মানে এইভাবে শুরু হবে সবগুলো সেন্টেন্স। তো আমরা ব্যক্তি দিয়ে যখন শুরু হবে তখন হু, হুম ব্যবহার করব। যদি বস্তু দিয়ে শুরু হয় তাহলে আমরা সাধারণত হুইচ এবং হোয়াট ব্যবহার করব। এবং এটা কার পরে বসাবো? আমরা নাউনের পরে বসাবো। দেখি ইট ইজ আ বিগ রুম, এই যে দেখো এটা একটা রুম, ড্যাশ বলছে এখানে এটা কমপ্লিট করার জন্য, এটা রিলেটিভ ক্লোজ। যেহেতু ক্লোজ বলছে অবশ্যই সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব ব্যবহার করতে হবে। তো আমরা এখানে যেই ওয়ার্ডগুলো ব্যবহার করব, হু, হুম, হুইচ, হোয়াট, হোজ, এইগুলোই কিন্তু এখানে সাবজেক্ট হিসেবে বসবে। তো আমি যদি বলি ইট ইজ আ বিগ রুম, আমি কি দিয়ে শুরু করবো? রুমটা কি বস্তু, তাহলে আমরা কি বলতে পারি? হুইচ ইজ ক্লোজ টু মাই রুম, যেটা আমার রুমের কি খুব পাশে। এই যে দেখো ইজটাকে একটা ভার্ব এবং ক্লোজ টু বাই এক্সটেনশন, তার মানে এটা হুইচটা এখানে কার মতো কাজ করছে? সাবজেক্টের মতো। আর ইজটা কি? ইজটা হলো ফাইনাইট ভার্ব। খুব সহজ কিন্তু ভাইয়া। সেকেন্ডটার অ্যান্সারটা দেখি তোমরা দিতে পারো কিনা। কি বলছে? দেসদিমোনা। দেসদিমোনা কি অনেক সুন্দর মেয়ে ছিল। তাহলে ডেসদিমোনা এটা প্যাসেজের একটা অংশ। আমি হুট করে তোমাদেরকে প্যাসেজের অংশ থেকে দিয়েছি, এই জন্য হয়তো অনেকে না পারতে পারো, কিন্তু সাধারণত হ্যাঁ যারা কমেন্ট করতেছো থ্যাংক ইউ, সাধারণত তোমরা এমনি পরীক্ষায় পারবা দেসদিমোনা। তো দেসদিমোনা দেখো কি ভাইয়া, দেসদিমোনাটা হলো একটা নাউন, তাই না ভাইয়া? এখন এটা একটা মেয়ে, ধরো মেয়ে, মেয়ে মেয়ে লিখবো, হ্যাঁ মেয়ে লিখে দিই, বাংলায় লিখি। মেয়ে ড্যাশ ইউজ এ রিলেটিভ ক্লোজ, তো আমরা কি দেবো? দেসদিমোনা এ বিউটিফুল গার্ল, সরি হু ওয়াজ এ বিউটিফুল গার্ল, দে পাস্ট করে হু ওয়াজ আ বিউটিফুল গার্ল। এখানে তোমাদের বুঝতে একটু অসুবিধা হচ্ছে কারণ পুরো প্যাসেজটা নাই, পুরো প্যাসেজটা থাকলে তোমরা বুঝতে পারতা। হু, এই যে হুটা কি, এই যে ব্যক্তিকে নির্দেশ করছে, ওয়াজটা ভার্ব, আ বিউটিফুল গার্ল। ওকে, দেন ডিফরেস্টেশন ড্যাশ রিলেটিভ ক্লোজ টু পোস্ট মডিফাই দ্য নাউন ইজ ওয়ান অফ দ্য কজেস অফ গ্লোবাল ওয়ার্মিং। এই ডিফরেস্টেশনটা কি আমাদের গ্লোবাল ওয়ার্মিং এর জন্য দায়ী। তাহলে ডিফরেস্টেশনের পরিবর্তে এখানে কি ব্যবহার করতে হবে? হুইচ ব্যবহার করতে হবে। ডিফরেস্টেশন কি? ডিফরেস্টেশন মিন্স কি? এটা তোমরা কমেন্টে জানাবা কি হবে। ওকে, খুবই সহজ। তো আমরা আপাতত যেটা করলাম, আমি আবার নেক্সটে তোমাদের জন্য একটা এক্সারসাইজের ব্যবস্থা করব, 4-5টা মডিফায়ার এক্সারসাইজ করবো, এবং এইটা করার মাধ্যমে মডিফায়ার্স এই 2 বছরে এইচএসসি তে যে যারা পড়েছো তারা তো পড়েছোই, যারা পড়ো নাই তারাও ইনশাআল্লাহ সলভ করতে পারবা। তোমাদের সবার জন্য শুভকামনা, অনেক অনেক দোয়া। যারা লাইভ ক্লাসটা ছিলে তারা বন্ধুদেরকে অবশ্যই জানিয়ে দিবা। আর আমাদের সামনের যে অ্যাডমিশন প্রোগ্রাম আছে, আশা করছি তোমরা এইচএসসি অ্যাডমিশন এখন থেকে তোমাদের কিন্তু বেসিক কিন্তু ক্লিয়ার হচ্ছে, আর অ্যাডমিশনে গিয়ে তোমরা ইনশাআল্লাহ সবচেয়ে ভালো করবে আশা করছি ইনশাআল্লাহ ইংরেজি প্রিপারেশনের ক্ষেত্রে, মেডিকেল এবং ভার্সিটি অ্যাডমিশনের ক্ষেত্রে। তো আশা করছি তোমাদের সাথে ইনশাআল্লাহ দেখা হবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার জন্য একটু দোয়া করবা। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।